এদিকে আমি আর আমার স্বামী এবং শাশুড়ি তো আছে, কি করে সুযোগ পাবে সেটাই ও ভাবতে লাগল। তখন সকাল 10টা বাজতে চলছে। হঠাৎ ও শুনতে পেল আমার শাশুড়ির কান্না। ও এবার দেখতে ওপরে আসলো, এসে শুনতে পেল আমার শাশুড়ির ছোট বোন খুব অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করাতে নিয়ে গেছে। আমার বর বলল, চলো আমরা সবাই গিয়ে দেখে আসি। আমি বললাম, আমি যাব না, আমার ভালো লাগছে না। আমার বর বলল, ঠিক আছে, আমি আর মা গিয়ে দেখে আসি, তুমি বাসায় থাকো। এবার আমার ছেলেটা যে ধরল সেও যাবে। অবশেষে আমার বর, শাশুড়ি আর আমার ছেলেটাকে নিয়ে ওরা চলে গেল। আর যাবার সময় আমার বর দেবনাথকে বলে গেল, তোমার বৌদি একা থাকবে, একটু দেখিও। ও মনে মনে হাসল আর বলল, বিড়ালটাকে শুটকির পাহারায় দিয়ে গেলে। ও আর কিছু না বলে নিচে চলে গেল, কারণ ওকে রান্না করতে হবে, যেহেতু ওর মা আর বোন নেই। যাবার সময় ও আমাকে বলল, বৌদি, রান্নার কাজে কোনো দরকার হলে তোমাকে ডাকবো, তুমি একটু আসিও। 30 মিনিট পর আমি জল নিতে গেলাম। জলধারা থেকে জল নিই। প্রত্যেক বাড়িতেই আমি ওকে ডেকে জল নিয়ে যেতে বললাম। ও এবার জল নিতে বালতি নিয়ে আসলো। আমি জল নিচ্ছি আর ও দাঁড়িয়ে রইল। এমন সময় আমি ওকে বললাম, তুমি কি রান্না শুরু করে দিয়েছ? ও বলল, না গো, এখন শুরু করব, জলটা আগে নিয়ে যাই। আমি বললাম, তোমাকে আর রান্না করতে হবে না, আমি দুজনের জন্য রান্না করতেছি। ও এবার একটু ন্যাকামো করে বলল, না থাক, আমি রান্না করে নিব। আমি ওর ন্যাকামো বুঝতে না পেরে বললাম, না, আমি করব বললাম তো। ও বলল, ওকে ঠিক আছে, তাই হবে, থ্যাংক ইউ। আমি একটা মিষ্টি হাসি দিয়ে জল নিয়ে চলে আসলাম। ও এবার ভাবতে লাগলো কি করে আমাকে রাজি করাবে। সাহস করে কিছু বলতে পারছে না, যদি আমি কাউকে বলে দিই। ও ভাবল, এখন কি করা যায়? কিছু তো একটা করতে হবে। ঘণ্টাখানেক পর আমি ওকে ডাক দিলাম। ও বিড়ালের মতো ছুটে আসলো। এসে দেখল আমি এখনো রান্নাঘরে রান্না করছি। এদিকে খুব গরম পড়েছিল, তাই আমি ঘেমে গিয়েছিলাম। ও বুঝতে পারল ভিতরে কিছু পড়িনি, কারণ ঘেমে গিয়ে ফুটে উঠেছে। ওর মনে হলো এখনই জড়িয়ে ধরে আপেল। এইসব ভেবে ওর শরীর যেন নড়ে উঠল। এদিকে আমি রান্নার কাজে ব্যস্ত। আমি বললাম, আমাকে একটু গুঁড়া মরিচ এনে দাও তো। ও আমার কথার আজ্ঞাবহ হয়ে ওদের রান্নাঘর থেকে মরিচ এনে দিল। ও ভাবতে লাগল বৌদির সঙ্গে একটু ভালো করে মিশতে হবে, তা না হলে মালটাকে পটানো যাবে না। ও আমাকে বলল, আমি কিছু হেল্প করি? আমার একা একা বসে থাকতে ভালো লাগছে না, বলো কি করতে হবে। আমি বললাম, কি আর করবে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করো। আমি রান্না করতে থাকলাম আর ও গল্প করা আরম্ভ করল। ও কথা বলতে বলতে আমার দিকে বারবার দেখতে লাগল, আর ওর মন ধীরে ধীরে আকৃষ্ট হতে থাকল। ও একটা কোয়ার্টার পড়েছিল, ভিতরে কিছু ছিল না, তাই ওটা যে বড় হচ্ছে তা বোঝা যাচ্ছে। ওর মনে হলো মাগিকে এক্ষুনি কিস দিতে আরম্ভ করি। আমি ওকে বললাম, একটা ছোট্ট কড়াই নামিয়ে দাও তো রান্নাঘরে সানসেট থেকে। আমি একটা টুল এনে দিয়ে বললাম, এইটাতে উঠে নামিয়ে দাও। ও বলল, তুমি চুলটা ধরো, তুমি চুলটা একটু ধরো, আমি উঠছি। আমি এবার টুলটা ধরলাম। দেবনাথ টুলে উঠল। টুলে উঠার সঙ্গে সঙ্গে যন্ত্রটা ঠিক আমার মুখের সামনে চলে এলো। আমার এবার চোখ পড়ল ওর দিকে। ও উপর থেকে আপেল ভালোভাবে দেখতে পাচ্ছি। আমি ওকে বললাম, পেলে কড়াইটা? ও ইচ্ছা করে বলল, না গো। আমি বললাম, ভালো করে দেখো, ওখানেই তো আছি। ও খুঁজার ভান করে আমার মুখে ঠেকিয়ে ধরল। আমি গন্ধ শুকলাম, তারপর মুখটা সরিয়ে নিলাম। ও এবার কড়াইটা নামিয়ে দিল। তারপর খানিকটা গল্প করে ও স্নানে যাবে। আমাকে জিজ্ঞাসা করল, তোমার স্নান হয়েছে? আমি বললাম, হ্যাঁ, তুমি স্নান করে এসো, আর ভালো করে সাবান মেখে নিও। ও এবার ঠিকমতো বুঝতে পারল আমি কেন এই কথা বললাম। ও দেরি না করে স্নান করতে চলে গেল। আমি এদিকে রান্নার কাজ প্রায় শেষ করে নিলাম। ও স্নান করতে করতে আমাকে ভেবে একবার হাতের কাজ ছেড়ে দিল। প্রায় 1 ঘন্টা পর বাথরুম থেকে বেরিয়ে এলো। আমি বললাম, বাবা, এতক্ষণ লাগে পুরুষ মানুষের স্নান করতে? স্নান করেছিলি নাকি অন্য কিছু করেছিলি? ও বলল, অন্য কিছু বলতে? আমি বললাম, ইস নেকা, অন্য কিছু মানে আবার বলে দিতে হবে নাকি? ও এবার আরও সাহস পেয়েও গেল। দেবনাথ বলল, কি আর করব বল, আমার তো আর তোমার মতো সুন্দরী বউ নেই। আমি বললাম, কেন, গার্লফ্রেন্ড নেই? ও হতাশার সুরে বলল, না গো, আগে ছিল, এখন নেই। আমি বললাম, ও আচ্ছা, রান্না হয়েছে, এখন খেয়ে নাও। এবার আমরা দুজনেই একসাথে খেতে বসলাম।
খাওয়া শেষ করে আমি বললাম, তুমি একটুখানি আমার ঘরে গিয়ে বসো, আমি আসতেছি। ও আর কিছু না বলে সোজা আমার রুমে গিয়ে বসল। কিছু সময় পরে আমি এসে সব জানালা দরজা বন্ধ করে দিলাম। ও বলল, সব বন্ধ করছো কেন বৌদি? আমি বললাম, আরে গাধা, এসি চালু করব, সেই জন্য বন্ধ করলাম। দেখছো না আজ খুব গরম। তারপর আমরা খাটে পাশাপাশি বসে কথা বলতে লাগলাম। হঠাৎ ও আমার সংসারের কথা জিজ্ঞেস করতে লাগল। আমি বললাম, এই সংসারে কেউ আমাকে সোহাগ করে না, আমার আর ইচ্ছে করে না। ও বলল, বৌদি, এসব কি উল্টোপাল্টা বলছো? তোমাকে দেখলে তো মনে হয় না তুমি এত কষ্টে থাকো। আমি বললাম, আসলে তুমি তো শুধু উপরেরটা দেখো, ভিতরের খবর তো জানো না। ও বলল, কেন, কি হয়েছে? তোমাকে কেন ভালোবাসে না? তুমি তো দেখতে বেশ সুন্দরী। আর কাম কি, এত সুন্দর ফিগারের মেয়ে হয়েও দাদা তোমাকে ভালোবাসে না? আমি বললাম, আসলে আমার পরিবার তেমন একটা উঁচু মানে নয়, তাই ওরা একটু আমাকে অন্যরকম চোখে দেখে।